সময়টা ১৯১৯ সাল। বাংলাদেশের কানুনগোপাড়ার নগেন্দ্রনাথ দত্তের বাড়িতে বিয়ের ধুমধাম। তার কন্যা পুষ্পকুন্তলা দত্তের সাথে বিয়ে হচ্ছে চট্টগ্রামের ঈশ্বর রাজমণি সেনের জ্যেষ্ঠ পুত্র উমাতারা স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনের। বাড়িতে অতিথিদের ভিড়। আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের মন্ত্র পড়া শুরু হবে। এমন সময় হঠাৎ একজন এসে পাত্রকে দিল একটি চিরকুট। তাতে লেখা, আপনি শক্ত হাতে আমাদের সংগঠনের লাগাম ধরুন, আপনি দলের সভাপতির পদ গ্রহণ করুন, কঠোর প্রতিজ্ঞা নিয়ে আমাদের জীবন পণ করে বিপ্লবীর সংগঠন গড়ে তুলতে হবে। এই অবস্থায় আপনার বিয়ে না করাই উচিত। আপনি কর্ণধার, আপনাকেই আগামী দিনে এই বিপ্লবী সংগ্রামের প্রধান সারথি হতে হবে। এটা পড়ে চিন্তিত ও গম্ভীর হয়ে গেলেন সূর্য সেন। তিনি দ্বিধাগ্রস্ত। কি করবেন তিনি? তিনি যে বিপ্লবী। একদিকে দেশমাতার অমোঘ ডাক, অপরদিকে এই বিবাহ। তিনি যদি বিয়ের আসর ছেড়ে চলে যান, এই সংকীর্ণতা গোড়ামিপূর্ণ সমাজে মেয়েটির কোনো স্থান হবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, পুষ্পকে স্ত্রীরূপে গ্রহণ করে বিপ্লবের দুর্গম পথে এগিয়ে যাবেন। বিয়ের মন্ত্র পড়া শুরু হলো। বিয়ে সম্পূর্ণ হলো। বাসর রাত। হাসি ঠাট্টা তামাশা গানে মুখরিত সারা বাড়ি। কিন্তু স্বামী স্ত্রী নীরব। নীরবতা ভঙ্গ করে স্বামী প্রথম মুখ খুললেন। তিনি বললেন, আমার অপরাধের কোনো সীমা নেই। তোমার কাছে আমি অনেক অপরাধ করেছি। তোমার সঙ্গে আজই আমার প্রথম দেখা, আবার আজই আমি তোমার কাছ থেকে বিদায় নেব। এটা কিন্তু কোনো বিচ্ছেদ নয়। জীবনের শেষ দিন পর্যন্ত তুমিই আমার স্ত্রী, আমার শক্তি, আমার জীবনের প্রেরণা। আর হয়তো আমাদের দেখা হবে না, তবে আমার মানস চক্ষে অন্তরে আঁকা থাকবে তোমার মূর্তি। তুমি আমার আদর্শের জন্য, দেশ ও মাতৃকার পূজার জন্য, বিপ্লবের জন্য তোমার কাছ থেকে আমাকে ছুটি দাও। আমাকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে, তাই আমি তোমার অনুমতি চাই। তার স্ত্রী তাকে একটি অনুরোধ করেছিলেন, সময় হলে তিনি যেন চিঠি দেন। মাস্টারদা বলেছিলেন, নিশ্চয়ই দেব, তোমার কাছে সম্ভব হলে কাউকে পাঠাবো, তার মারফত কয়েকটি চিঠি ও বই পাঠাবো। কথা রেখেছিলেন মাস্টারদা। বিভিন্ন সময় গোপনে তিনি অনেকগুলি চিঠি ও বই পাঠিয়েছিলেন তার স্ত্রীকে। দেশ ও মাতৃকার ডাকে সাড়া দিয়ে নিঃশব্দে সদ্য পরিণতা স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন মাস্টারদা ওরফে সূর্য সেন। জননী দোলহ তুলে বুকে, শান্তনু বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, ৩০ কোটি নর নারী গো। বিপ্লবী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়লেন মাস্টারদা। প্রকাশ্যে কংগ্রেসের মঞ্চে যোগ দিলেন। অন্তরে বিপ্লবী প্রেরণা তুষের আগুনের মতো জ্বলতে থাকল। ১৯২১ সালে স্কুলের চাকরিতে ইস্তফা দিয়ে সাম্যাশ্রম নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন তৈরি করলেন। ১৯২৩ সালে বিপ্লবী জুলু সেনের নেতৃত্বে একাধিক বৈপ্লবিক অ্যাকশনে অংশগ্রহণ করলেন সূর্য সেন। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য আসাম বেঙ্গল রেল ডাকাতির ঘটনা। এই রেল ডাকাতির তদন্তে নেমে পুলিশ অম্বিকা চক্রবর্তী, সূর্য সেন প্রমুখ কয়েকজন বিপ্লবীকে ধরতে তাদের গোপন ডেরায় হানা দেয়। বিপ্লবীরা প্রথমে পুলিশকে গুলি ও বোমা ছুটতে ছুটতে পাহাড়ি পথে পালাতে শুরু করে, কিন্তু খুব বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব হলো না। গ্রেপ্তারি এড়াতে সূর্য সেন অম্বিকা চক্রবর্তী পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু সে চেষ্টাও সফল হলো না। পুলিশ তাদের গ্রেপ্তার করে মামলা রুজু করল। এই মামলায় বিপ্লবীদের পক্ষের উকিল যতীন্দ্রমোহন সেনগুপ্তের সুদক্ষ পরিচালনায় তারা বেকসুর খালাস পেলেন।
ভারত শ্মশান করি পূর্ণ, কোন কোকিল কুচিত কুঞ্জে, দেশ হিংসা করি চূর্ণ, কর পূড়িত প্রেম কলি গুঞ্জে, দূরিত করি পাপ পুঞ্জে, তব কুঞ্জে কোন বিমল কন ভারত পুণ্যে। 1924 সাল। সরকার তখন বেঙ্গল অর্ডিন্যান্স চালু করে নেতৃত্বস্থানীয় বিপ্লবীদের বিনা বিচারে কারারুদ্ধ করছে। তখন সূর্য সেন আত্মগোপন করে কলকাতায় গিয়ে দলের কাজের ভার নিলেন। তার অনুপ্রেরণায় দক্ষিণেশ্বরে তৈরি হলো একটি বোমা তৈরির কারখানা। মাস্টারদা দক্ষিণেশ্বর থেকে কাজ সেরে শোভাবাজারের একটি বাড়িতে এসে থাকতেন। 1925 সালের 10ই নভেম্বর খবর পেয়ে পুলিশ একই সাথে দক্ষিণেশ্বরের কারখানা ও শোভাবাজারের বাড়িটিকে ঘেরাও করে। বিপ্লবী প্রমোদ চৌধুরী ও রাখাল দে গ্রেপ্তার হলেন, কিন্তু মাস্টারদা পুলিশের চোখে ধুলো দিয়ে দোতলা থেকে পাশের বাড়ির উঠোনে লাফ দিয়ে পালিয়ে গেলেন। প্রায় 1 বছর নিরুদ্দেশ থাকার পর 1926-এর 8ই অক্টোবর কলকাতার রাস্তায় ধরা পড়লেন পলাতক সূর্য সেন। পুলিশ প্রথমে তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেল ও পরে সুদূর বোম্বাইয়ের রত্নগিরি প্রদেশে রাখে। এই সময় খবর এলো স্ত্রী পুষ্পকুন্তলা কঠিন টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। স্ত্রীকে চিঠি লিখলেন মাস্টারদা। তিনি লিখলেন, আমি একসময় মা কালীর কাছে আবেগ ভরে লিখেছিলাম, মা, আমার কোনো পরীক্ষাই তো হলো না, আমি হয়তো সফলতার সঙ্গে আর নেতৃত্ব দিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে মনে হলো তুমি যেন ছায়ার মতো আমার পাশে অলক্ষ্যে দাঁড়িয়ে বলছো, তুমি তো পাশ করেছো পরীক্ষায়, ভগবান বুদ্ধ যা পারেননি তুমি তাই পেরেছ। প্রথম রাতে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছো তুমি, কর্মযোগী শ্রেষ্ঠ ত্যাগী সন্ন্যাসী তুমি, তুমি তুলনাহীন, তুমিই পারবে, তোমার মনস্কামনা পূর্ণ হবেই। পুষ্প, আমার স্ত্রী, তুমিই তো আমার প্রেরণা। এরপর 1 মাসের জন্য প্যারোলে ছাড়া হয় মাস্টারদা সূর্য সেনকে। চট্টগ্রামে অন্তরীণ অবস্থায় থাকতে থাকতেই পুষ্পকুন্তলা দেবীর মৃত্যু হয়। मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम, नेकी पर चले और बढ़े से तले, ताकि हंसते हुए निकले दम। ए मालिक तेरे बंदे हम। 2 বছরের বেশি বিনা বিচারে জেলে কাটিয়ে রত্নগিরি জেল থেকে 1928 সালের শেষে সূর্য সেন ছাড়া পেলেন। ফিরে এলেন চট্টগ্রামে। দেশ সেবার জন্য আবার বেছে নিলেন কংগ্রেসের ছত্রছায়া, আর ভেতরে ভেতরে বিপ্লবের বহ্নিশিখা জ্বালিয়ে তুলতে উদ্যোগী হলেন। ওই বছরই কংগ্রেসের কলকাতা অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি পরাজিত হলে মাস্টারদা বুঝলেন সশস্ত্র বিপ্লব ছাড়া দেশ কোনো দিন স্বাধীন হবে না। দেশের সমগ্র বিপ্লবী যুব সমাজ তখন প্রচণ্ড আক্রোশে ফুঁসছে। কলকাতা অধিবেশনের কয়েক মাস পরেই 1929 সালের 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় সভায় বোমা ফেললেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বোমা ফেলেই তারা না পালিয়ে আইনসভার মধ্যে তাদের প্রচারপত্র ছড়িয়ে দিলেন। তাতে বলা হলো, তোমরা আমাদের হত্যা করতে পারো, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। চট্টগ্রামের বিপ্লবীদের মধ্যেও তখন ভগৎ সিং, রাজগুরু, বটুকেশ্বর দত্ত, বাঘা যতীনের ব্যাপক প্রভাব পড়তে লাগল। চরম আঘাত হানার প্রস্তুতি তুঙ্গে উঠল। বোমা তৈরি করতে গিয়ে অকস্মাৎ বিস্ফোরণে ভয়ঙ্করভাবে আহত হলেন মাস্টারদার সহকর্মী রামকৃষ্ণ বিশ্বাস, তারকেশ্বর দস্তিদার ও অর্ধেন্দু দস্তিদার। বলো 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 সবে
শত বীণা বেণু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বীণা বেণু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। গর্বে মহান হবে, গর্বে মহান হবে, নবদিন মনি উদিরে আবার পুরাতন পুরবে। অবশেষে 1930 সালের 13ই এপ্রিল একটি গোপন সভায় চট্টগ্রাম বিপ্লবের সার্বিক পরিকল্পনার একটি রূপরেখা প্রস্তুত করা হলো। আয়ারল্যান্ডের বিপ্লবী ডান ব্রেইন ছিলেন মাস্টারদার আদর্শ। তিনি বলতেন, আয়ারল্যান্ডের অনুকরণে আমরা স্বাধীনতা আনব। আয়ারল্যান্ডের মতো বিপ্লবী বাহিনীর নাম রাখা হলো দি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা। বিপ্লবের সর্বাধিনায়ক মাস্টারদার অধীনে 5 জন সেনাপতি, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, নির্মল সেন ও লোকনাথ বলসহ মোট 75 জন বিপ্লবীকে নিয়ে চট্টগ্রাম আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি হলো। সেই মতো 18ই এপ্রিল চট্টগ্রাম থেকে 60 মাইল দূরে ধুম স্টেশন ও 72 মাইল দূরে লাঙ্গলকোট স্টেশনের রেল লাইন সম্পূর্ণরূপে ধ্বংস করে চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হলো। রাত 10টায় চট্টগ্রামের টেলিফোন অফিস ধ্বংস করা হলো। অনন্ত সিংহ ও গণেশ ঘোষের নেতৃত্বে পুলিশ অস্ত্রাগার লুণ্ঠন করে বহু মাস্কেট রাইফেল ও শত শত কার্তুজ বিপ্লবীরা দখল করল। এরপর সমগ্র পুলিশ অস্ত্রাগারে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে দেওয়া হলো। চট্টগ্রামের বিপ্লব ইংরেজ সরকারের ভিত সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছিল। 1857 সালের সিপাই বিদ্রোহের দুঃস্বপ্ন তাদের চোখের সামনে আবার ভেসে উঠেছিল। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার চেয়ারম্যান বাংলা সরকারকে লেখা একটি চিঠিতে জানালো, চট্টগ্রামের বৈপ্লবিক অভ্যুত্থান ঘটেছে, যা সিপাই বিদ্রোহের পর আর কখনো ঘটেনি। কিছু সশস্ত্র ও সুশৃঙ্খল যুবক মহামহিম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরপর 22শে এপ্রিল জালালাবাদ পাহাড়ের তলদেশ থেকে 1500 ইংরেজ সেনাবাহিনী এক ভয়ঙ্কর আক্রমণ শুরু করল। একদিকে ইংরেজ সেনার হাতে অত্যাধুনিক মেশিনগান, অন্যদিকে বিপ্লবীদের হাতে সাধারণ মাস্কেট। 3 ঘন্টা ধরে চলল প্রবল লড়াই। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক নয়া ইতিহাস রচনা করে হরিগোপাল বল, ত্রিপুরা সেন, পুলিন বিকাশ ঘোষ, শশাঙ্ক দত্ত প্রমুখ বিপ্লবী শহীদ হলেন। এরপরেও চট্টগ্রামের বিপ্লবীরা পুলিশের সাথে কালারপোল, চন্দননগর, ধলঘাট প্রভৃতি বিভিন্ন জায়গায় সংঘর্ষ করে শহীদ হয়েছেন। ভারত ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেতা। ভোলেনি ভারত ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল হেতা। নানকনে নাই পড়েছিল ভাই, সকল ভারত নন্দনে। দুই ধর্মদেশ জাতীয় অভিমান, 30 কোটি দেহ হবে এক প্রাণ, এক জাতি প্রেম বন্ধনে। বলো 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 সবে, শত বীণা বেণু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। মাস্টারদা এরপর আত্মগোপন করলেন। হিন্দু মুসলিম নির্বিশেষে চট্টগ্রামের সাধারণ দিন দরিদ্র মানুষের প্রবল শ্রদ্ধা ভালোবাসায় দীর্ঘদিন পুলিশের চোখে ধুলো দিয়ে কাটাতে পেরেছিলেন মাস্টারদা। পলাতক জীবনে তিনি হয়ে উঠেছিলেন এক রূপকথার নায়ক। গরিব মধ্যবিত্ত গৃহস্থ সকলেই তাদের ঘরে আশ্রয় দিয়েছেন মাস্টারদাকে। নাজেহাল ইংরেজ সরকার সেই সময় সূর্য সেনের মাথার দাম ঘোষণা করল 10,000 টাকা। মাস্টারদা দেশের মানুষের কাছে তখন এক অবতার পুরুষ।
দেশের মানুষ ইংরেজদের দিকে হেসেছে আর টিটকিরি দিয়ে তখন বলেছে, টাকা দিয়ে সূর্য সেনকে ধরা যায় না, সূর্য সেন তো মন্ত্র জানে, কোনো দিন ধরা পড়বে না, ধরতে আসলেই অদৃশ্য হয়ে যাবে। মাস্টারদা তখন বুড়ো মালি সেজে, কখনো সন্ন্যাসীর বেশে, কখনো বা পুলিশ অফিসারের সাথেই কথা বলতে বলতে পুলিশের বেড়াজাল থেকে পালিয়ে যেতেন। কেউ টেরই পেত না। মাস্টারদা তার সঙ্গী বিপ্লবীদের বলতেন, আমাদের আদর্শ স্বাধীনতা, শুধু ফাঁসিতে যাওয়া বা নিছক আত্মদানই আমাদের আদর্শ নয়। আমি জানি আমরা এই মুষ্টিমেয় কজনের প্রচেষ্টাতে স্বাধীনতা আসবে না, কিন্তু প্রতিটি প্রচেষ্টা আমাদেরকে বেশি করে জনগণের কাছে নিয়ে আসবে, জনগণের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে। আমাদের আত্মদানের মূল্য এইখানেই। এরই মধ্যে চট্টগ্রামে থাকা মাস্টারদার পক্ষে বিপজ্জনক হয়ে উঠছিল। তার সহকর্মীরা এই কথা তাকে জানিয়ে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু মাস্টারদা জানান, আমার পলাতক হওয়ার পেছনে উদ্দেশ্য এই চট্টগ্রামে সংগঠন গড়ে তোলা, আবার ব্যাপকভাবে কাজ শুরু করা। কাজ ছেড়ে চুপ করে বসে ওই বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে আমি মনে করি না। তাই চট্টগ্রাম ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। মাস্টারদা পলাতক অবস্থাতেও বৈপ্লবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। তারই নির্দেশে একাধিকবার পাহাড়তরি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের চেষ্টা হয়েছে। এই কাজে নেতৃত্ব দিতে গিয়ে আত্মঘাতী হয়েছেন শৈলেশ্বর চক্রবর্তী ও মাস্টারদার হাতে তৈরি বিপ্লবী নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদার নির্দেশেই বিপ্লবী হরিপদ ভট্টাচার্য অত্যাচারী পুলিশ অফিসার আসানুল্লাহকে খেলার মাঠে হত্যা করে গা ঢাকা দিয়েছেন। সরোজ গুহ গুলি করে হত্যা করেছেন ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ডুন্নো সাহেবকে। हर करम अपना करेंगे ए वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ए वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ए वतन तेरे लिए। 1933 সালের ফেব্রুয়ারি মাসে সূর্য সেন গৈরলা গ্রামে আত্মগোপন করেন। ওই গ্রামেরই এক ব্যক্তি নেত্র সেন সরকারি পুরস্কারের লোভে পুলিশের কাছে ওই খবর দিয়ে দেয়। 16ই ফেব্রুয়ারি রাত 9:30টায় সূর্য সেন ও ব্রজেন সেনকে গ্রেপ্তার করে ইংরেজ পুলিশ। পরে 1934 সালে 8ই জানুয়ারি বিশ্বাসঘাতক নেত্র সেনকে খুন করে বিপ্লবীরা মাস্টারদার গ্রেপ্তারির বদলা নেয়। কারা রইল কপাট ভেঙে ফেল করের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গ্রেপ্তারির পর ইংরেজ পুলিশ মাস্টারদার উপর অকথ্য নির্যাতন করে। গ্রেপ্তার করার পরের দিন ভোরবেলায় হাতকড়ি পরিয়ে কোমরে শেকল বেঁধে বেশিরভাগ রাস্তা উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে পটিয়া ক্যাম্পে আনা হলো। পটিয়া থেকে চট্টগ্রাম আসার পথে একটি স্টেশনে রেল কামরায় অনেক উচ্চপদস্থ পুলিশ কর্মচারী ও সার্জেন্ট উঠে পড়ে মহা উল্লাস করতে থাকে সূর্য সেন ধরা পড়ার জন্য। ওদের মধ্যে একজন জিজ্ঞাসা করে, হু ইজ দ্য গ্রেট সূর্য সেন, দ্যাট ওল্ড ম্যান? বলেই বর্বর জানোয়ার অফিসার মাস্টারদার মুখে এক ঘুষি চালায়। তার নাক মুখ দিয়ে অবিরাম রক্ত ঝরতে লাগলো। তিনি জ্ঞান হারিয়ে ব্রজেন সেনের গায়ের ওপরে এলিয়ে পড়লেন। মাস্টারদার গ্রেপ্তারির 3 মাস পর তার সহকর্মী তারকেশ্বর দস্তিদার ও কল্পনা দত্ত গহিরা গ্রামে ধরা পড়েন। 3 জনেরই একসাথে বিচার হয়। জেলে গিয়েও মাস্টারদা চুপ করে বসে থাকতেন না। তিনি জানতেন তার ফাঁসি সুনিশ্চিত। তাই তিনি তারকেশ্বর দস্তিদারকে কাঠগোড়ায় বসেই সমস্ত কাজ বুঝিয়ে দিতেন, কারণ তার ধারণা ছিল তারকেশ্বরের ফাঁসি হবে না। কল্পনা দত্তকে তিনি বলতেন, জেল থেকে বেরিয়ে শহীদদের জীবনী প্রকাশ করবি, ভবিষ্যতে যারা আসবে
তাদের কাজে লাগবে। 1933 সালের 14ই আগস্ট মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদার দুজনেরই ফাঁসির আদেশ হলো। কাজলের বাজনা বাজা হিমালি কেশে রাজা, কাজলের বাজনা বাজা হিমালি কেশে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পাই যে হাসি, হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এদিন তথ্য কে রে। তারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমান শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমান শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমান শিকল পূজার পাষাণ বেদি। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বিপ্লব মন্ত্রে দীক্ষিত সকলকে মাস্টারদা শুনিয়ে গেলেন তার শেষ বাণী। তিনি লিখলেন, আমার শেষ বাণী আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু আমার মাথার ওপরে ঝুলছে, মৃত্যু আমার দরজায় করাঘাত করছে, মন আমার অসীমের পানে ছুটে চলেছে। এই তো সাধনার সময়, বন্ধুরূপে মৃত্যুকে আলিঙ্গন করার এই তো সময়। কত মধুর তোমাদের সকলের স্মৃতি, তোমরা আমার ভাই বোনেরা, তোমাদের মধুর স্মৃতি বৈচিত্র্যহীন আমার এই জীবনের একঘেয়েমিকে ভেঙে দেয়, উৎসাহ দেয় আমাকে। এই পরম সুন্দর মুহূর্তে আমি তোমাদের জন্য দিয়ে গেলাম স্বাধীন ভারতের স্বপ্ন। আমার জীবনের এক শুভ মুহূর্তে এই স্বপ্ন আমাকে অনুপ্রাণিত করেছিল। জীবন ভোর উৎসাহ ভরে অক্লান্তভাবে পাগলের মতো আমি সেই স্বপ্নের পেছনে ছুটেছি। জানি না আজ কোথায় আমাকে থেমে যেতে হচ্ছে। লক্ষ্যে পৌঁছানোর আগেই মৃত্যুর হিমশীতল হাত আমার মতো তোমাদেরকে স্পর্শ করলেও তোমরা তোমাদের অনুগামীদের হাতে এই ভার তুলে দেবে, আজ যেমন আমি তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার বন্ধুরা, এগিয়ে চলো, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে স্বাধীনতার নবারুণ। কখনো হতাশ হইও না, সাফল্য আমাদের হবেই। ভগবান তোমাদের আশীর্বাদ করুন। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম বিদ্রোহের কথা কখনো ভুলে যেও না। স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো। যারা কারাগারের ভেতরে ও বাইরে রয়েছে সকলকে জানাই আমার আশীর্বাদ। বিদায় নিলাম তোমাদের কাছ থেকে। বন্দে মাতরম। এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ হতে মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপাল তলে, কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। ইংরেজ সরকারের নিয়ম ছিল ভোরবেলায় ফাঁসি দেওয়ার। মাস্টারদার ক্ষেত্রে ইংরেজরা কোড ভেঙে 1934-এর 12ই জানুয়ারির গভীর রাতে মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদারকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়ার জন্য কন্ডেম সেল থেকে বের করে আনলো। ওই সময় এক সিপাহী মাস্টারদার হাত দুটো বাঁধতে যায়। মাস্টারদা চাননি কোনো অবাঞ্ছিত লোক তার গায়ে হাত দিক। কি অপরিসীম আত্মশ্রদ্ধা! এক অফিসার জোর করে মাস্টারদার হাত বাঁধতে গেল। মাস্টারদার রেগে গিয়ে ওই অফিসারের হাতে কামড়ে দিতে গেলেন। এরপর ওই অফিসার আদেশ দিল মাস্টারদাকে আবার কন্ডেম সেলে নিয়ে যাওয়ার জন্য। সেখানে গিয়ে মাস্টারদার উপরে চলল পাশবিক অত্যাচার। মেরে তার দাঁত ভেঙে দেওয়া হলো, অনেকগুলো হাড় মেরে মেরে ভেঙে দেওয়া হলো।
চোখ দুটো সাঁড়াশি দিয়ে উপড়ে নেওয়া হলো। এরপর নিথর দেহটিকে ফাঁসির মঞ্চে এনে লোক দেখানো ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হলো। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার মুখে উচ্চারিত হয়েছিল বন্দে মাতারাম ধ্বনি। মৃত্যুর পরেও রেহাই দেয়া হলো না তাদের। কোথাও তাদের দেহ সৎকার করা হলো না। মৃতদেহ দুটিকে তাদের পরিবারের হাতেও দেওয়া হলো না। গোপনে ব্রিটিশ রণতরী HMS আফিংগামে চাপিয়ে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদারের শবদেহ দুটির বুকে পাথর চাপিয়ে ডুবিয়ে দেওয়া হলো বঙ্গোপসাগরের গভীর জলে। ব্রিটিশ তাদের নশ্বর দেহগুলিকে মারতে পারলেও ভারতবাসীর মনে তারা থাকবেন অনন্তকাল। जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए कही ये कहानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद की सेना, जय हिंद की सेना। जय हिंद, जय हिंद, जय हिंद।